কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার অবনতি, ফেনী, মৌলভীবাজার, রাঙ্গামাটি ও চট্টগ্রামে উন্নতি, ত্রাণের জন্য হাহাকার অনেক স্থানে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু। সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাওয়ার লক্ষ্য নস্যাতের চক্রান্ত চলছে ভারত থেকে, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, লুটপাট দখলে জড়িত নয় বিএনপি। জামাত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল, আওয়ামী লীগের অপকৌশলকে দুষলেন আইন উপদেষ্টা। নিষিদ্ধ করা হয়েছিল আন্দোলন ভিন্ন খাতে নিতে, মন্তব্য জামাত আমিরের। সিন্ডিকেটের সাথে আপোষ করবে না সরকার, সাফ জানালেন অর্থ উপদেষ্টা। রাষ্ট্রযন্ত্র সংস্কার হলে ঠিক হবে ব্যাংক খাত, গভর্নরের আশা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। কিছুটা উন্নতি হয়েছে ফেনী, মৌলভীবাজার, রাঙ্গামাটি ও চট্টগ্রামের পরিস্থিতি। ফেনীর মহাসড়ক থেকে পানি নামলেও ঘরবাড়ি তলিয়ে থাকায় এখনও আশ্রয় কেন্দ্রে আছেন লাখো মানুষ। এদিকে দেশে চলমান বন্যায় ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট। এখনও আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতদের অনেকে। কুমিল্লার মনোহরগঞ্জ ও লাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রে বেড়েছে বানভাসীদের চাপ। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে যাচ্ছে না ত্রাণ। খাদ্যের জন্য হাহাকার দেখা দিয়েছে। অপরিবর্তিত কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা পরিস্থিতি। বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে কোম্পানিগঞ্জের মুছাপুরের ভাঙা ক্লোজার গেট দিয়ে পানি আবারও বাড়তে শুরু করেছে। জেলা শহর মাইজদি সহ বেশিরভাগ উপজেলা এখনও পানির নিচে। দুর্গত এলাকায় ত্রাণ যাচ্ছে প্রয়োজনের তুলনায় খুবই কম। টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত কয়েকদিনের তুলনায় পানি বাড়ায় আশ্রয়কেন্দ্রে নতুন করে আর কারো জায়গা হচ্ছে না। বাধ্য হয়েই অনেকে নৌকায় দিন কাটাচ্ছে। দেখা দিয়েছে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট। ফেনীতে এখনও তলিয়ে আছে ঘরবাড়ি। অনেকটা বাধ্য হয়েই বানভাসী মানুষ থাকছেন আশ্রয় কেন্দ্রে। ৬টি উপজেলায় সরকারি আশ্রয় কেন্দ্রের সংখ্যা হাতে গোনা। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, হাসপাতালেই বন্যার্তদের একমাত্র আশ্রয়স্থল। ফেনী সদর আর দাগনভূঞা সদর ছাড়া এখনও বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন। সহায়তা হিসেবে আসা শুকনো খাবারই তাদের ভরসা। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। কিছুটা উন্নতির দিকে রাঙ্গামাটির ২ উপজেলার পরিস্থিতি, তবে এখনও অপরিবর্তিত রয়েছে পৌর এলাকা সহ ৪ উপজেলা। পানিবন্দী কয়েক হাজার মানুষ। মৌলভীবাজারেও কমতে শুরু করেছে বানের পানি। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। শুধু জুড়ি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। একটা বছর কিস্তি চালাই গোটা বানাইছিলাম, বন্যার পানি সব নিয়েছে। এই দেখুন খেত গেছে, এই যে মাটি উঠে একবারে কুদিয়ে আনিছে কি বন্যার পানি। একটা নি বাঙ্গা ২-৩ বার বাঙ্গা দিছে, দেওয়ার পরে আমরা অশান্তির উপরে আছি। আমরা কালি লাগে হইতাছি না, আমরা বসিন্দে লাগে হইতাছি বেশি। আমরা ভাই বন্যার পানি আমরা বাড়িঘর বাঙ্গা নিয়ে এখনো ভাই আমরা পানির মাঝে ভাই আমরা কিলা বসত বাড়ি থাকতাম ভাই। স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা। কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় জেলার মিরেশ্বরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের অধিকাংশ এলাকা থেকে পানি কমেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষজন ঘর বাড়িতে ফিরে যাচ্ছেন। নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ক্ষতিগ্রস্তদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই সমর্থন চান। বলেন, সার্ক ও আসিয়ানের মধ্যে সেতু বন্ধনকারী দেশ হতে পারে বাংলাদেশ। দেশটির হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন মালয়েশিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে আগ্রহী। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এর আগে কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলসকে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনে সহায়তা করতে আরও বিনিয়োগের আহ্বান জানান ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার উত্তরাধিকার সূত্রে একটি অর্থনীতি পেয়েছে যা বিপুল পরিমাণ ঋণের সাথে সম্পূর্ণ বিপর্যস্ত ছিল।
কানাডীয় রাষ্ট্রদূত বাংলাদেশের কারখানা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে তাগিদ দেন। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সহায়তা দিতে রাজি কানাডা। এরপর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসতুপুই জানান, বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তা করতে প্রস্তুত তার দেশ। সুবিধামতো সময়ে ফ্রান্স সফরে তাকে আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে ইউএনডিপির একটি প্রতিনিধি দল। এ সময় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়ার লক্ষ্য নস্যাৎ করার চক্রান্ত চলছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চক্রান্ত চলছে বিপ্লবকে ভণ্ডুল করার। বিএনপিকে নিয়ে পরিকল্পিত চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত বাঁধ খুলে দেওয়ার আগে সতর্ক করেনি, তাই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার কারণে 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর 6 দিনের কর্মসূচি বাতিল করে সব টাকা বন্যার্তদের ত্রাণ সহায়তায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু জায়গায় দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। ঢালাও মামলা বন্ধের দাবি জানান তিনি। একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এ ধরনের কোনো অপকর্ম করে, বিএনপির ব্যানার দিয়ে তো করে না, ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে, এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, পত্র পত্রিকা গেছে, আমাদের প্রায় 56-57 জন নেতা যারা জড়িত ছিল কর্মী, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে, যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে, এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না। জনগণের মাঝে যেন বিভাজনের সৃষ্টি না হয় তা বিবেচনায় নিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। যৌক্তিক সময়টা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে, যে প্রচারণাগুলোর দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে, যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে, এর বোধহয় 1-2% সঠিক না। অন্তর্বর্তীকালীন সরকারে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে কাজকে এগিয়ে নেয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে দেয়া প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 3টি গোয়েন্দা সংস্থা ও মন্ত্রণালয়ের রিভিউ কমিটির রিপোর্টের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়, জানাচ্ছেন দীপন দেওয়ান। ছাত্র আন্দোলনে যখন একের পর এক গুলি চালানো হয়, আগুন দেয়া হয় বিভিন্ন সরকারি স্থাপনায়, এমন ভীতিকর পরিস্থিতিতে 1 আগস্ট জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র আন্দোলনে সহিংসতার দায় চাপায় জামাত শিবিরের ওপর। 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় জামায়াত নেতাদের। নতুন করে আলোচনা শুরু হয় কত দ্রুত প্রত্যাহার হচ্ছে জামায়াতের নিষিদ্ধের প্রজ্ঞাপন। বুধবার জামায়াত নিযুক্ত আইনজীবী জানান, ডিজিএফআই, এনএসআই ও এসবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটির রিপোর্টের আলোকে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। অথচ এসব সংস্থার রিপোর্টে জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন তথ্য পাওয়া যায়নি। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। না ডিজিএফআই পেয়েছেন,
না এনএসআই পেয়েছেন, না এসবি পেয়েছেন, না রিভিউ প্যানেল পেয়েছে। তাহলে তখনকার এই নিষিদ্ধের ভিত্তি কি? রিভিউ প্যানেলের এখানে মন্তব্য আছে যে ভিত্তিহীনভাবে তখন নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমরা যেটা আগেই বলেছিলাম যে আসলে এটি ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত, কোনো রকম আইনি প্রক্রিয়া ফলো না করে হুইমজিক্যালি ইচ্ছাকৃতভাবে যখন তখন যা মনে হয়েছে তখনই তাই করা হয়েছিল। এই বিবেচনাই এই আদেশ আর টিকতে পারে না, সেই জন্যই প্রত্যাহার করে দিয়েছে। শিশির মনির আরও জানান, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক নানা প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীকে 4 বার নিষিদ্ধ করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে ব্যক্তির বিচার হয়েছে। এই ব্যক্তির বিচার করতে গিয়ে কেউ যদি সাইডে সুইপিং রিমার্ক করেন, এই সুইপিং রিমার্কগুলোর আইনগত কোনো ভিত্তি নাই, সিদ্ধান্ত থাকতে হবে। কোনো আদালতের কোনো সিদ্ধান্ত নাই, যা কিছু ছিল সুইপিং রিমার্ক, পার্শ্ব মন্তব্য। পার্শ্ব মন্তব্য কোনো রায়ের অংশ নয়, এটি আলোচনা মাত্র। আইন মোতাবেক আইনের প্রত্যেকটি ধারা উপধারা ফলো করে এই কাজ করা হয়েছে। আমরাও চেয়েছি আইনের কোনো ব্যত্যয় যেন না হয়, আইন মানতে যেন কারো কোনো আপত্তি না থাকে, এবং আইনের ক্ষেত্রে যেন কেউ কখনো বলতে না পারে যে জামায়াত ইসলামী আইনের বাইরে কাজ করেছে। এই জন্য প্রতিটা পদক্ষেপ সূক্ষ্মভাবে সম্পন্ন করতে গিয়ে কিছুটা সময় লেগেছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ বিশেষ উদ্দেশ্যে জামাতকে নিষিদ্ধ করেছিল। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা এ সময় যত্রতত্র মামলা ও আদালতে নেয়ার পথে ডিম নিক্ষেপকে মানুষের ক্ষোভের প্রকাশ বলে মন্তব্য করে এসব থেকে সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বানও জানান। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের বিষয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই সময় তিনি বলেন, জামায়াত ইসলামীকে বিশেষ সময়ে বিশেষ উদ্দেশ্যে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার, তা বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য, ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। নির্বাচন কমিশন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, তাদের ভূমিকা কি ছিল সেটা দেশের মানুষ জানে, তাই নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাদের মন্তব্য করা সমীচীন নয়। নির্বাচন কমিশনে প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কি ছিল। ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, তারা আগে নিজের বিবেচনা করুক। ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না, তারা প্রথম আত্মসমালোচনা করুক, তারপর দেখা যাবে। আমি ওনার প্রধান নির্বাচন কমিশনের একটা লেখা দেখলাম, উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন, পড়েছেন না সমকালে, বলেছেন না? উনার আগে আত্মসমালোচনা করা উচিত। এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবকত্বে? উনার অভিভাবকত্বে। যাই হোক, এটা কোনো দরকার কি দরকার না, এটা উনার কথায় আমাদের উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন, আমরা সবসময় সব কিছু দিকে দৃষ্টি রেখে এটা করব। যে কারণে মামলা ও আদালতে নেওয়ার সময় সাধারণ মানুষের ভূমিকা নিয়েও নিজের মতামত জানান আইন উপদেষ্টা। জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা, এটা তো সাবেক সরকারের দায়ভার। তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের, তাদের মন্ত্রিসভা সদস্যদের, যে একটা জনরোষের তৈরি হয়েছে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না। সন্তান যদি মারা যায়, আপনি কি শুধু কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন মামলা? আপনার তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বলেছেন, ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, দীপুমণি উনি কি বলেছেন, নওফেল কি বলেছেন, আরাফাত কি বলেছেন, আপনার মনে পড়বে না? এখন আপনি যদি ওনাদের বিরুদ্ধে মামলা দেন, রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার, আপনি মামলা করতে পারবেন না বলার। দেশের সাধারণ মানুষের সেবা ও আইনের শাসন নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিক্ষুব্ধ মানুষ। ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই আওয়ামী লীগ সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনৈতিক দল হিসেবে জামাতের কারো প্রতি কোনো ক্ষোভ নেই,
কিন্তু যেসব ব্যক্তি অপরাধ করেছেন তাদের শাস্তি পেতে হবে। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, কথা বলতে দেওয়া হয়নি, সাংবাদিকরা চাইলেও সত্য বলতে পারেননি। জামাতের আমির জাতীয় স্বার্থে সমাজের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ওই জায়গায় কোনো ছাড় দেওয়া হবে না, সমঝোতা করা হবে না। মতবিনিময় অনুষ্ঠানে জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, আপনাদের কলম মুক্ত হোক, চিন্তা স্বাধীন হোক, এখন আপনারা নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন। ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারলে তাতে শাসক কাউকেই নিজেদের দাস মনে করতে পারবে না। জামাতের ভুলগুলো ধরিয়ে দিতে সাংবাদিকদের আহ্বানও জানান তিনি। এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম নয়। রাজনৈতিক দল হিসেবে কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি, সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সুতরাং কোনো সিন্ডিকেটের সাথে আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বুধবার বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে সালেউদ্দিন আহমেদ জানান, পণ্য আমদানির জন্য এলসি খোলার সমস্যা খুব একটা নেই। যেটুকু সমস্যা আছে তা রাতারাতি না কাটলেও খাদ্যপণ্য, সার, কীটনাশক ও জ্বালানি সহ অতি দরকারি জিনিসপত্র আমদানিতে ডলার সংকট হবে না বলে উল্লেখ করেন তিনি। এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরে আসা সাবেক এমপিদের নামে আটকে থাকা শুল্কমুক্ত গাড়ি ফেরত পাঠানো ঠিক হবে না। রাজস্ব আয়ের প্রয়োজনে গাড়ি বিক্রি করার শর্ত সহজ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হবে। নিত্যপণ্যের বাজার সহ যেসব জায়গায় সিন্ডিকেটের অভিযোগ রয়েছে তাদের সাথে আপোষ করা হবে না বলে জানান সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, এস আলম গ্রুপের সম্পত্তি কিনে কেউ প্রতারিত হবেন না। অচিরেই তাদের সম্পদ বিক্রি করে ব্যাংক লুটের টাকা সমন্বয় করা হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এস আলম গ্রুপ ব্যাংক খাতে যে লুটপাট করেছে তা বিশ্বে বিরল বলেও জানান তিনি। বলেন, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংকিং কমিশন গঠন করা হবে, প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞের সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি। বন্যার কারণে মূল্যস্ফীতি কমানোর পরিকল্পনা কিছুটা পিছিয়ে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, এখন আর রিজার্ভ কমবে না, শুধুই বাড়বে। বলেন, এরই মধ্যে 6টি ব্যাংকের পর্ষদ ভেঙে ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে। সুশাসন ফিরিয়ে আনতে প্রয়োজনে ইসলামী ব্যাংকের নতুন পর্ষদও পরিবর্তন করা হতে পারে বলে জানান গভর্নর। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ মোট 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগ এজাহার হিসেবে নিয়েছে শাহবাগ থানা। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলা দায়ের করেন। অন্য 4 বিচারপতি হলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলী, মির্জা হোসেন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মোহাম্মদ নুরুজ্জামান ননী। মামলা থেকে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে আইনগত এখতিয়ার বহির্ভূতভাবে অসাংবিধানিকভাবে আদালত অবমাননা আইন 1926 লঙ্ঘন করে কোনো শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে মোহাম্মদ ইউনুস আলী আকন্দকে শাস্তি দেন তারা। প্রথমে 2020 সালের 27 সেপ্টেম্বর শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস সাসপেন্ড সহ আদালত অবমাননার রুল জারি করেন। আইনজীবী বলেন, আদালত অবমাননা হলে আদালত অবমাননা আইন 1926-এর 7 ধারায় অভিযোগ প্রমাণিত হলে হাইকোর্ট শাস্তি দিতে পারে, কিন্তু আপিল দ্বারা নয়। বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব কোম্পানি পুনর্গঠন হবে। পরিচালনা পর্ষদে থাকবেন ছাত্র প্রতিনিধিরা। বুধবার বিকালে পেট্রোবাংলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের
তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, কোম্পানির বোর্ডে অপরিহার্য না হলে সচিব থাকবেন না। যদিও এখন প্রায় সব কোম্পানির বোর্ডে চেয়ারম্যান হিসেবে সচিবরা দায়িত্ব পালন করেন। বিদ্যুৎ ও গ্যাস আমদানির দিকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, আমরা যা কিছুই কিনি বেশি দামে কিনি। ভারত আমাদের চেয়ে কম দামে গ্যাস বিদ্যুৎ কেনে, আবার কেনার সময় অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট পেয়ে থাকে, কিন্তু আমরা সেই ডিসকাউন্ট পাই না কেন প্রশ্ন রাখেন তিনি। খুলনায় 880 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেন, গ্যাসের সংস্থান না করে বিদ্যুৎ কেন্দ্র কেন নির্মাণ করা হলো। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার অবনতি, ফেনী, মৌলভীবাজার, রাঙ্গামাটি ও চট্টগ্রামে উন্নতি, ত্রাণের জন্য হাহাকার অনেক স্থানে, এ পর্যন্ত 31 জনের মৃত্যু। সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাওয়ার লক্ষ্য নস্যাতের চক্রান্ত চলছে ভারত থেকে, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, লুটপাট দখলে জড়িত নয় বিএনপি। জামাত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল, আওয়ামী লীগের অপকৌশলকে দুষলেন আইন উপদেষ্টা। নিষিদ্ধ করা হয়েছিল আন্দোলন ভিন্ন খাতে নিতে, মন্তব্য জামাত আমিরের। সিন্ডিকেটের সাথে আপোষ করবে না সরকার, সাফ জানালেন অর্থ উপদেষ্টা। রাষ্ট্রযন্ত্র সংস্কার হলে ঠিক হবে ব্যাংক খাত, গভর্নরের আশা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।